আমার নাম দেবিকা। আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে লুটপাট হয়ে যায় এবং আমার বিয়ের সমস্ত গয়না ও টাকা পয়সা ডাকাতেরা এসে লুট করে নিয়ে যায়। আমাদের বাড়িতে সবাই শোকে পড়ে গেছিল, কারণ বাবা অনেক কষ্ট করে আমার বিয়ের জন্য টাকা পয়সা ও সোনা গয়না করেছিল। কিন্তু আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি যে বিয়ের আগের দিন রাত্রিবেলায় আমাদের বাড়িতে ডাকাতি হবে। ডাকাতি হওয়ার পরে বাড়িতে আমরা সবাই এটা ভেবে খুব দুশ্চিন্তায় ছিলাম যে এবার আমার বিয়েটা হয়তো ভেঙে যাবে। পরের দিন সকালে যখন বরযাত্রী আসে তখন তারা সব কিছু শোনার পরে আমাকে একটা শর্ততে তাদের বাড়ির বউ বানাতে রাজি হয়েছিল। সেটা হচ্ছে, তারা আমার বাবাকে বলেছিল, যেহেতু আমার বিয়ের জন্য গয়না ও টাকা পয়সা কিছুই ছিল না, তাই তারা বলেছিল বিয়ের পরে আমাকে নাকি 8 দিন পর্যন্ত একটা চাকরানির ঘরে চাকরানির সঙ্গেই থাকতে হবে, তবে তারা আমাকে নিজের বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবে। প্রথমে তো আমার শ্বশুর ও শাশুড়ির এই শর্তটা শোনার পরে আমাদের বাড়ির লোকেরা খুবই আশ্চর্য হয়েছিল, কিন্তু আমার বাবা ও মা ভেতর থেকে এতটাই ভেঙে পড়েছিল যে তারা খুবই লাচার হয়ে পড়েছিল এবং তারা বাধ্য হয়ে আমার শ্বশুর ও শাশুড়ির এই শর্তটা মেনে নিয়ে আমাকে বিদায় করেছিল। কারণ বিয়ের দিন যদি কোনো মেয়ের বিয়ে ভেঙে যায়, এর থেকে বেশি কষ্টদায়ক ওই মেয়েটার ও তার ফ্যামিলির জন্য আর কিছুই হতে পারে না। কারণ একটা মেয়ে যখন একবার বিয়ে ভেঙে যায়, তাহলে দ্বিতীয়বার সেই মেয়েটার ভালো ঘরে বিয়ে হওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। আর এমনিতেই বিয়ের দিন যদি বরযাত্রী আমাদের বাড়ির দরজা দিয়ে ঘুরে চলে যেত, তাহলে আর হয়তো দ্বিতীয়বার আমাকে কেউ বিয়ে করতে রাজি হতো না। এই ভয়ে আমার বাবা শ্বশুর শাশুড়ির সব শর্ত মেনে নিয়েছিল, কারণ এমনিতেই আমার বিয়ে অনেক দেখাশোনার পরে ঠিকঠাক হয়েছিল। আমি তো দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, তাও জানি না কেন খুব সহজেই আমার বিয়ের সম্বন্ধ ঠিকঠাক হয়নি। আমার বাবা একজন ব্যবসায়িক ছিলেন। আমার বাবার বাসনের দোকান ছিল। আমরা 3 ভাই বোন ছিলাম। আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম এবং আমার 2 দাদার বিয়ে হয়ে গেছিল। আমাদের একদম সুখের সংসার ছিল। আমাদের সব কিছু ঠিকঠাক ছিল। তা সত্ত্বেও জানি না কেন কোনো না কোনো কারণবশত আমার বিয়ে ভেঙেই যেত। হয়তো কোনো ছেলেকে যদি আমার বাবা মা পছন্দ করতো, তাহলে হয়তো সেই ছেলেপক্ষ থেকে আমাদের পছন্দ হতো না, বা কোনো ছেলেকে যদি আমাদের পছন্দ হতো, তাহলে সেই ছেলেদের কিছু না কিছু আমাদের পছন্দ হতো না। এইভাবে প্রায় অনেকগুলো সম্বন্ধ দেখার পরে শেষে অমিতের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। শেষে আমার বাবা মা এই ছেলেটাকে আমার জন্য পছন্দ করেছিল এবং তারাও আমাদের ফ্যামিলি ও আমাকে পছন্দ করেছিল। এমনিতেই আমি তো ভীষণ সুন্দরী ছিলাম, আমাকে রিজেক্ট করার মতো কিছুই ছিল না। কিন্তু জানি না কেন তা সত্ত্বেও এতগুলো সম্বন্ধ আসার পরেও একটা ছেলের সঙ্গেও আমার বিয়ে পাকা হয়নি। শেষে অমিতের সঙ্গে আমার বিয়ে পাকা হয়েছিল। বিয়ের আগে তো আমি দাদাদের বলতাম, তোমরা আমাকে এত ভালোবাসো, তাহলে কেন আমাকে বিদায় করে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে চাইছো? তোমাদের মতো ভালোবাসা যদি আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে না দেয়, তাহলে আমার কি হবে? আসলে আমার 2 দাদা ও বৌদিরা আমাকে ভীষণ ভালোবাসতো। আমার বৌদিরা তো নিজের বোনের মতো আমাকে ভালোবাসতো। তখন আমার দাদা ও বৌদিরা বলতো, তোমার এমন ঘরে বিয়ে দিব যেখানে তুমি অনেক ভালোবাসা পাবে, তোমার কোনো কষ্ট হবে না, এই রকম ফ্যামিলিতেই তোমার বিয়ে দিব। ওই সময় আমার জেঠু ও জেঠিমাও বলতো, তুই আমাদের সবার প্রিয়, তাই জামাইকে বলে দিব তোকে যাতে কোনো কষ্ট না দেয়। আসলে আমার বাবার সঙ্গে জেঠুর খুব সুখ ছিল। জেঠুকে আমার বাবা দাদা বলে নয়, বাবা বলে মানত এবং বাবা আমার বিয়ের সমস্ত দায়িত্ব আমার জেঠুকেই দিয়েছিল। আমার জেঠুর বাড়ি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে হলেও জেঠু দিনে 2-3 বার করে আমার বাবার সঙ্গে দেখা করতে আসতেন। আমার বাবা এই বাড়ির সমস্ত কথা জেঠুর সঙ্গে আলোচনা করত। সেটা আমার বিয়ের ব্যাপারেই হোক বা বাবার নিজের ব্যবসার ব্যাপারেই হোক না কেন, বাবার নিজের প্রত্যেকটা কথা আমার জেঠুর সঙ্গে শেয়ার করত এবং জেঠিমাও আমাদের ভীষণ ভালোবাসতেন। আমাদের পরিবারে খুব একতা ছিল, আমরা একে অপরকে অনেক সাপোর্ট করতাম। আমার বিয়েটা যখন অমিতের সঙ্গে পাকা হয়েছিল, তখন বাড়িতে সবাই খুব খুশি ছিল। আসলে আমার জেঠু ও জেঠিমার কোনো মেয়ে ছিল না। আমার জেঠু ও জেঠিমার 2 ছেলে ছিল, তাই তারা আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতো। আমার তো এটা ভেবে খুবই আশ্চর্য লাগে যে একটা মেয়ে তার বাবার বাড়িতে রাজরানীর মতো করে মানুষ হয়, আর সেই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে চলে যায়, তখন তাকে না জানি কত অত্যাচার ও মানসিক চাপ সহ্য করতে হয়। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার কপালে এতটা কষ্ট ও দুঃখ ছিল। কারণ প্রত্যেকটা মেয়ের মতো আমিও চোখে এটা স্বপ্ন নিয়ে বসেছিলাম যে আমারও বিয়ে হবে এবং বাকি মেয়েদের মতো আমিও নিজের স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত থাকব এবং আমারও একটা নতুন পরিবার হবে। কিন্তু জানি না কেন ভগবান আমার কপালে এত দুঃখ ও কষ্ট লিখেছিলেন। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে জানি না কেন আমার সঙ্গে এত বড় অন্যায় হয়েছিল।
শুনে আপনাদেরও চোখের জল পড়বে। আমার যখন অমিতের সঙ্গে বিয়ে পাকা হয়, তারপরে আমার বৌদিরা অমিতের নাম নিয়ে আমাকে অনেক রাগাতো। যদিও বা আমি রাগ করতাম না, কিন্তু মাঝে মধ্যে যখন রাগ করার ছলনা করতাম, তখন আমার বৌদিরা অনেক ভালোবেসে আমার রাগ ভাঙাতো। তখন আমার মনে হতো যে এই পরিবারটাকে ছেড়ে আমাকে অন্য পরিবারে চলে যেতে হবে, এবং তখন আমি সত্যিই কাঁদতে বসতাম এবং বৌদিদের বলতাম, তোমাদের এত ভালোবাসা ছেড়ে আমি কিভাবে শ্বশুরবাড়িতে থাকবো। তখন বৌদিরা আমাকে বুঝিয়ে বলতো, সময়ের সঙ্গে নাকি সবকিছু বদলে যায় এবং স্বামীর ভালোবাসা পেয়ে নাকি আমিও সবকিছু ভুলে যাব। ধীরে ধীরে আমার বিয়ের দিন চলে আসে। বিয়ে পাকা হওয়ার 3-4 মাস পরেই আমার বিয়ের দিন চলে আসে। আমার দাদারা বলেছিল, আমার যেহেতু একটাই বোন, তাই তারা আমার বিয়েতে কোনো কিছুর কমতি রাখবে না। অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমাদের বাড়ির সামনে অনেক বড় প্যান্ডেল, চেয়ার টেবিল সব কিছুর আয়োজন করা হয়েছিল। আমাদের বাড়িতে অনেক আত্মীয়রা এসেছিল। বিয়ের জন্য পরপর একটার পর একটা বিধি সব চলছিল। বাড়িতে একটা আনন্দের মাহল ছিল, সবাই খুব খুশি ছিল, সবকিছু একদম ঠিক ছিল। তারপর বিয়ের আগের দিন রাতের বেলা হঠাৎ করে আমাদের বাড়িতে 6-7 জন লোক ঢুকে পড়ে। বিয়ের আগের দিন রাত্রেবেলা সবাই নিজের সাজ পোশাক, হাতে মেহেন্দি পরা এইসব নিয়ে ব্যস্ত ছিল। এবং এটা একটা স্বাভাবিক ব্যাপার যে বিয়ের আগের দিন রাত্রেবেলা বিয়ে বাড়িতে কিন্তু একরকম সারা রাত সবাই জেগেই থাকে। তাই আমাদের বাড়িতেও আত্মীয়রা সবাই জেগেই ছিল, গান বাজনা এইসব চলছিল। তারপর হঠাৎ করেই যখন ওই 6-7 জন লোক আমাদের বাড়ির ভিতরে ঢুকে বাড়ির জানালা দরজায় সব লাগিয়ে দিয়ে আমার বাবার ঘরের ভিতর ঢুকে লকারের ভেতর থেকে আমার বিয়ের সোনা ও গয়না এবং টাকা পয়সা সব কিছু নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তারা আমাদের বাড়িতে লুট করতে এসেছিল। তারা বাড়িতে ঢোকার পরে আমাদেরকে চাকু ও ছুরি দেখিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা সব কিছুই জানে যে আমাদের বাড়ির কোন জায়গায় কোন জিনিসটা রাখা আছে। ওই লোকগুলোর মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, তাদের শুধু চোখ দুটোই দেখা যাচ্ছিল। হঠাৎ করে আমাদের সঙ্গে যে কি হয়ে গেল আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তারা হঠাৎ করে আমাদের বাড়ির ভেতরে ঢুকে আমার বিয়ের সব কিছু লুট করে নিয়ে চলে গেছিল। সেদিন আমাদের বাড়িতে শোক পড়ে গেছিল। হঠাৎ করে যে আমাদের সঙ্গে এরকমটা হবে আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। আমাদের বাড়িতে লুটপাট হয়ে যাওয়ার পরে আমার বাবা তো মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে দরজার কাছেই বসে পড়েছিল। তখন আমার দাদারা বাবাকে বলল, পুলিশের কাছে গিয়ে আমাদের সব কিছু রিপোর্ট করা উচিত। তখন আমার জেঠু বলল, এখন যেহেতু আমাদের বাড়িতে বিয়ে বাড়ির পরিবেশ, তাই পুলিশের ঝামেলা না করে বিয়েটা কোনোরকমভাবে হয়ে যাওয়ার পরে না হয় পুলিশের কাছে রিপোর্ট করা হবে। আমার বাবা তো জেঠুর কথা শুনে আর পুলিশের কাছে যায়নি, কারণ বাড়িতে সবার একটাই ভয় ছিল যে এবার আমার কি হবে, আমার বিয়েটা কি এবার ভেঙে যাবে। কারণ বিয়েতে পণ দেওয়ার জন্য বাবা যা টাকা পয়সা ও সোনা গয়না রেখেছিল ওই সবগুলোই তো ডাকুরা লুটপাট করে নিয়ে গেছিল। কিন্তু ওই ডাকুরা শুধুমাত্র আমার বিয়ের সোনা গয়না ও টাকা পয়সা ছাড়া বাড়ির অন্য কোনো ফার্নিচার বা কোনো জিনিসে তারা হাত লাগায়নি, শুধুমাত্র আমার বিয়ের জিনিসগুলোই লুটপাট করেছিল। তখন আমার বৌদিরা আমার শ্বশুর বাড়িতে ফোন করে সব কিছু বলে দিয়েছিল যে আমাদের বাড়িতে কি হয়েছে। তাছাড়া আমাদের কাছে তো আর কোনো উপায় ছিল না। সত্যি কথা তো আমার শ্বশুর বাড়ির লোকেদের বলতেই হতো। ওদিকে আমার মা আমাকে সামলাতে ব্যস্ত ছিল, কারণ আমার মনে তখন এটা ভয় ঢুকেছিল যে এবার হয়তো আমার বিয়েটা ভেঙেই যাবে। তারপরে আমার কি হবে? কেউ তো আমাকে আর বিয়ে করতে রাজি হবে না, কারণ বিয়ের দিন যখন কোনো মেয়ের বিয়ে ভাঙে তখন সেই মেয়ে কিন্তু সমাজের চোখে কলঙ্কিনী হয়ে যায়। এতে মেয়েটার কোনো দোষ থাক বা না থাক, সারা রাত এইভাবে শোকাগ্রস্ত হয়ে আমাদের কেটে যায়। তবে সকালে যখন বরযাত্রী আসে তখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার বাবাকে এটা বলে সান্ত্বনা দিয়েছিল যে যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। তখন আমার শাশুড়ি আমার বাবাকে বলেছিল, আপনাদের তো সব কিছু লুটপাট হয়ে গেছে, বিয়ের আগের দিন কন্যার বাড়িতে লুটপাট, এটা মোটেই ভালো কথা নয়। এরকমভাবে আমাদের বাড়ির বউকে খালি হাতে নিয়ে যাব? আমাদের আশেপাশের ও সমাজের লোকেরাই বা কি বলবে যে আমরা কেমন পরিবারে ছেলের বিয়ে দিয়েছি, যে কন্যার শরীরে গয়নার কোনো চিহ্ন মাত্র নেই। আমার শাশুড়ির কথা শুনে বাবা তখন শ্বশুরের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক কষ্ট করে আমার মেয়ের জন্য সোনা গয়না তৈরি করেছিলাম, কিন্তু এখন আমার আর কিচ্ছু করার নেই। আপনি দয়া করে আমার মেয়েকে বিদায় করে নিয়ে যাবেন, নইলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই দয়া করে এই বিয়েটা ভাঙবেন না। বাবাকে অত লাচার অবস্থায় দেখে আমি নিজের আবেগটাকে ধরে রাখতে পারিনি। আমার চোখ দিয়ে অঝরে জল ঝরেই যাচ্ছিল। বাবা মায়ের কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওই পরিস্থিতিতে আমার বাবা মা
ও আমার মনের অবস্থা শুধুমাত্র ভগবানই জানতেন। আমার বাবা মায়ের কান্নাকাটি দেখে আমার শাশুড়ি একটা শর্ত রেখেছিলেন। উনি বলেছিলেন আমাকে একটা শর্ততেই বাড়ির বউ করবেন, নইলে তারা এই বিয়েটা ভেঙে এখান থেকে ফিরে চলে যাবেন। আমার বাবা মা ওই মুহূর্তে তাদের সব শর্ত মানতে রাজি ছিল, শুধুমাত্র আমার মান সম্মান রক্ষার জন্য। তারপর আমার শাশুড়ি যা বলেছিলেন সেটা শুনে তো আমরা সবাই কিছুক্ষণের জন্য হলেও আশ্চর্য হয়েছিলাম। কারণ আমার শাশুড়ি বলেছিলেন আমাকে নাকি আগামী ৮ দিন শ্বশুরবাড়ি গিয়ে কাজের মাসির সঙ্গে কাজের মাসির ঘরেই থাকতে হবে। আমি নাকি ৮ দিন বরের সঙ্গে থাকতে পাবো না। একটু আশ্চর্য লাগলেও আমার বাবা ওই শর্তটা মানতে রাজি ছিলেন, কারণ আমার বাবার কাছে তো আর কোনো উপায় ছিল না। তারপর বিয়ে হয়ে আমি যখন শ্বশুরবাড়িতে আসি, তখন শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ করার আগেই আমার শাশুড়ি বললেন বাড়িতে আর কোনো কিছু রীতিনীতি করার দরকার নেই, সব কিছু তো আগেই নষ্ট হয়ে গেছে, তাই শুধুমাত্র লোক দেখিয়ে রীতি রেওয়াজ করে কি হবে। তাই উনি আমাকে বললেন, বৌমা তুমি কাজের মাসির ঘরে গিয়ে আরাম করো এবং ওই ঘর থেকে আগামী ৮ দিন তুমি বের হবে না। একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে কিন্তু আমার বরের আমার প্রতি সেরকম কোনো টান দেখতে পাইনি। ওই মুহূর্তেও আমার বর চুপচাপ ভূতের মতোই আমার পাশে দাঁড়িয়েছিল। সে তার মাকে কিছুই বলেনি। এমনকি আমার বরের মধ্যে সেরকম কোনো আবেগ বা উত্তেজনা দেখতেই পাইনি, যতটা আবেগ ও উত্তেজনা আমার মধ্যে ছিল বরের সঙ্গে টাইম কাটানোর জন্য। আমার শাশুড়ির প্রথম দিন আমার সঙ্গে ওই রকম ব্যবহার দেখে আমার মোটেই ভালো লাগেনি, কারণ উনি শুধুমাত্র টাকা পয়সা ও সোনা গয়না না পাওয়ার জন্যই আমার গৃহপ্রবেশ করেননি। তাহলে কি একটা মানুষের কাছে আরেকটা মানুষের কোনো মূল্য নেই? শুধুমাত্র কি টাকা পয়সা ও সোনা গয়নার মূল্য আছে? প্রথম দিন শাশুড়ির আমার প্রতি ওই রকম ব্যবহার ও কথাবার্তা শুনে স্পষ্ট বোঝাই যাচ্ছিল যে আমার বাবার বাড়ি থেকে সোনা গয়না ও টাকা পয়সা না পাওয়ার জন্যই উনি অনেক রাগ করেছিলেন। এদিকে আমার মাথায় এটা একবারও খেয়াল আসেনি যে আমার শাশুড়ি কেন এইরকম একটা উদ্ভট শর্ত রেখেছিল যে বিয়ের পরে আমাকে নাকি কাজের মাসির ঘরে ৮ দিন কাটাতে হবে। এটার পেছনের রহস্য জানার পরে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। তারপর আমাকে যখন চাকরানির ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো, তখন ওই ঘরের মধ্যে ঢুকে দেখলাম সেখানে একটা ছোট্ট চৌকি রাখা ছিল। ওই ঘরে আর কিছুই ছিল না। ওই ঘরে আসার পরে একটা মেয়ে আমার কাছে এসে বলল, তুমি নিজের জামা কাপড় চেঞ্জ করে হালকা কোনো পাতলা জামা পরে নাও, তোমার জন্য আমি খাবার দাবার নিয়ে আসছি। তুমি তো অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছ, তুমি খাবার খেয়ে আরাম করো। ওই মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী ছিল। তারপর মেয়েটা কিছুক্ষণ পরে আমার জন্য খাবার দাবার ও জল নিয়ে এসেছিল এবং আমি যতক্ষণ খাবার খাচ্ছিলাম ততক্ষণ ওই মেয়েটা আমার পাশেই বসেছিল। তারপর আমি যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি এই বাড়ির কে? তখন মেয়েটা বলেছিল ও নাকি এই বাড়ির কাজের মাসি। কিন্তু ওই মেয়েটাকে দেখে কোনো দিক থেকেই মনে হয়নি যে সে ওই বাড়ির কাজের মাসি, কারণ তার কথা বলার ধরন, তার জামা কাপড় পরার ধরন, এইসব দেখে তাকে কোনো দিক থেকেই বাড়ির কাজের মাসি মনে হয়নি। তারপর ওই মেয়েটা আমাকে একটা ওষুধ দিয়ে বলেছিল, এই ওষুধটা খেয়ে তুমি শুয়ে পড়ো, যেহেতু তুমি অনেক বেশি ক্লান্ত আছো, তাই এই ওষুধটা খেলে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে এবং তুমি আরাম করে ঘুমোতে পারবে। এবং আমি যেহেতু সত্যিই খুব ক্লান্ত ছিলাম, তাই ওই মেয়েটার কথা শুনে ওষুধ খেয়ে আর বেশি কিছু ভাবনা চিন্তা না করে আমি শুয়ে পড়েছিলাম। আমি এতটাই ক্লান্ত ও দুঃখী ছিলাম যে ওষুধ খাওয়ার পরে আমি গভীরভাবে শুয়ে পড়েছিলাম। আমার আর কিছুই খেয়াল ছিল না। সকালবেলা উঠে দেখলাম কাজের মাসি ঘরের মধ্যে ছিল না, কিন্তু ঘুম থেকে উঠে আমার পাশে ওই জিনিসগুলো দেখে আমার কেমন যেন মনে হচ্ছিল। আমার বিছানায় লাল রঙের সিঁদুর, বেলপাতা এবং আরও 2-1টা জিনিস রাখা ছিল। ওই জিনিসগুলো দেখে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার ঘুমিয়ে যাওয়ার পরে কি এই ঘরে কিছু হয়েছে। ঘুমিয়ে যাওয়ার পরে তো আমার আর কিছুই মনে ছিল না। সেদিন ঘুম থেকে ওঠার পরে ওই ঘরের মধ্যে মনে হচ্ছিল যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে, কারণ ওই ঘরের মধ্যে কোনো জানালা ছিল না এবং ওই বন্ধ ঘরের মধ্যে নাকি আমাকে ৮ দিন থাকতে হবে। আমার তো একদিন হতে না হতে প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি ৮ দিন কিভাবে থাকবো এটা ভেবেই আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল। এদিকে আমার শ্বশুর শাশুড়ি বলেছিল এই ৮ দিন নাকি আমার বাবার বাড়ি থেকে কেউ আসবে না, এমনকি আমি তাদের সঙ্গে কথাও বলতে পাবো না। জানি না এটা তাদের কী রকম শর্ত ছিল। আমার তখন মনে হচ্ছিল তাদের সব শর্ত ভেঙে দিয়ে সেখান থেকে পালিয়ে বাবার বাড়ি চলে যাই, কারণ ওই অন্ধকার ঘরের মধ্যে ঠিকঠাক আলোও জ্বলছিল না। একটা হালকা মিটমিটে আলো জ্বলছিল, যেটা দেখে আমার ভীষণ বিরক্ত লাগছিল। এমনকি তারা আমাকে রুম থেকে বাইরে যেতেও বারণ করেছিল। সকালবেলা আমি যখন মুখ ধুয়ে বসেছিলাম
তখন ওই কাজের মাসি আবার সকালবেলায় আমার জন্য খাবার নিয়ে এসেছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো এই বাড়ির কাজের মাসি, তাহলে আমার শ্বশুর বাড়ির লোকেদের আমার উপরে এই রকম শর্ত দেওয়ার মানেটা কি? তুমি কি কিছু বলতে পারবে যে আমার এই শর্ত পালন করার পরে এতে তাদের কি লাভ হবে? তখন ওই কাজের মাসি আমাকে বলেছিল, তুমি এই বাড়িতে নতুন, ৮ দিন পরেই তো তুমি সব কিছু সত্যি কথা জেনে যাবে। তাই এখন তুমি খাওয়া দাওয়া করে নিজেকে সুস্থ রাখো। তুমি খাওয়া দাওয়া না করলে দুর্বল হয়ে পড়বে, তাই তুমি সময় মতো খাবার দাবার খেয়ে নিও। আমি তখন ওই কাজের মাসিকে বললাম, তার মানে তুমি সব কিছু জানো যে এই শর্তটা তারা কেন রেখেছে, কিন্তু তুমি আমাকে কোনো কিছুই বলবে না, তাই তো? মেয়েটি তখন মাথা নিচু করে বলল, আমি তোমাকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এই বলে সে বাইরে বেরিয়ে গিয়ে আমাকে ঘরের ভেতরে লক করে দিয়ে বাইরে চলে গেল। ভেবেছিলাম আজ আমার শ্বশুরবাড়িতে প্রথম দিন, আজ হয়তো অন্ততপক্ষে আমার বর চেষ্টা করবে আমার সঙ্গে লুকিয়ে দেখা করার। কিন্তু বাড়ির লোকের তো আমার জন্য কোনো চিন্তাই ছিল না। তারা তো আমাকে বাড়িতে নিয়ে আসার পরে যেন ভুলেই গেছিল। তারা একটি বারও আমার সঙ্গে দেখা করার চেষ্টাও করেনি। তারা আমাকে ওই ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিল। এমনকি ওই ঘরে যখন আমার ৩ দিন হয়ে গেছিল, তারপর আমি বাইরের একটুখানি আলো দেখার জন্য ছটপট করছিলাম। মনে হচ্ছিল কবে এই ৮ দিন কাটবে এবং কবে আমি একটু বাইরের আলো দেখতে পাবো। আমি এতটাই কষ্টের মধ্যে ছিলাম যে আমার ওই সময় একটিবারও মনে হয়নি যে এই ৮ দিন কাটার পরে আমি বরের সঙ্গে সময় কাটাতে পারবো। তখন তো শুধু আমার একটাই চাহিদা ছিল যে কবে আমি এই অন্ধকার ঘর থেকে বেরিয়ে একটু আলোর মুখটা দেখতে পাবো। কোনোরকমভাবে আমি যখন ওই ঘরে ৮ দিন কাটিয়ে ফেলি, তখন কিন্তু একটিবারও বাড়ির লোক আমার খোঁজ খবর নেয়নি। তাদের তো যেন কোনো কিছু যায় আসেনি যে আমি এই অন্ধকার ঘরের ভিতরে কেমন আছি। শুধুমাত্র ওই কাজের মাসি আমাকে সময় মতো খাবার দিয়ে চলে যেত এবং আমার কিছু ওষুধের প্রয়োজন হলে ওষুধ দিয়ে যেত। এদিকে যখনই আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠতাম, তখন ওই ঘরে উদ্ভর জিনিসপাতি রাখা থাকতো। কোনোদিন পুজোর থালা, কোনোদিন বা সিঁদুর বা জড়িবুটি এইসব রাখা থাকতো। আমি তো কোন দিন এখান থেকে পালিয়ে বাবার বাড়ি চলে যেতাম, কিন্তু শুধুমাত্র আমার বাবা মায়ের মুখের দিকে চেয়ে বাধ্য হয়ে এই শর্তগুলো মেনে নিয়েছিলাম। কারণ আমি যদি আবার এখান থেকে বাবার বাড়ি ফিরে যেতাম, তাহলে সমাজের লোক আমার বাবাকে আবার ছোট করত। আমার পরিবারের মান সম্মান খারাপ হবে, এটা ভেবেই আমি সব কিছু সহ্য করেছিলাম। ৮ দিন কেটে যাওয়ার পরে ভেবেছিলাম এবার হয়তো বরের ভালোবাসা আমার কপালে জুটবে। কিন্তু আমার বরের কি একটিবারও মনে হয়নি যে একবার আমার কাছে এসে জিজ্ঞেস করবে যে আমি এই ঘরে কেমন আছি? ওই অন্ধকার ঘরে থেকে আমি তো শুধু একটি কথাই ভাবতাম যে বাবার বাড়িতে কত আদর যত্নে আমি থাকতাম, আর আজ আমার সঙ্গে এত খারাপ হবে আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, ওইসব কথা ভুলে যখন ৮ দিন পরে শাশুড়ি নিজে থেকে ওই অন্ধকার ঘর থেকে আমাকে বের করেছিল, সেদিন আমার ঘর থেকে বের হওয়া মাত্রই শাশুড়ি আমার গলায় একটা ফুলের মালা দিয়ে বলেছিল, একটা শুভ সংবাদ আছে, তুমি মা হতে চলেছ। শাশুড়ির কথা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল, কারণ এটা কি করে সম্ভব হতে পারে? আমি তো এই কাজের মাসির ঘরে একাই থাকতাম, এই ঘরে তো কেউ আসেনি, আমি সারাক্ষণ ওই ঘরে একাই ছিলাম। তাহলে আমি কি করে গর্ভবতী হতে পারি? ওই ঘরে তো শুধুমাত্র কাজের মাসি ছাড়া আর কেউ আসেনি। তাহলে আমার শাশুড়ি কেন বলেছিল যে আমি নাকি মা হতে চলেছি? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে তারা আমার সঙ্গে কি করতে চাইছিল। তারপর আমাকে যখন ওই ঘর থেকে বের করে বাইরের ঘরে নিয়ে যাওয়া হলো, তখন দেখলাম বাড়িতে বেশ কিছু লোকজন ছিল এবং তারা নাকি আমার শ্বশুর ও শাশুড়ির আত্মীয়রা ছিল। তারপর ঘরের একটুখানি ভিতরে গিয়ে দেখলাম আমার বর বিয়ের পোশাক পরে সেজেগুজে বসেছিল এবং তার পাশে একটি মহিলাও বসেছিল। ওই মহিলাটিও সেজেগুজে বসেছিল, কিন্তু তার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। তখন শাশুড়ি আমাকে ধরে নিয়ে গিয়ে বরের আরেক পাশে বসিয়ে দিয়েছিল। আমি তো চুপচাপ বসে সবকিছু দেখছিলাম। ওদিকে আমার বরের পাশে যে মহিলাটি বসেছিল তাকে দেখে তো আমার ভীষণ রাগ হচ্ছিল, কারণ ওই মহিলাটি কেন আমার বরের পাশে বসেছিল? ওই মহিলাটি বা কে ছিল? তারপর শাশুড়ি যখন আমার বরের পাশে বসে থাকা মহিলাটির মুখের ঘোমটাটি তুলে দিল, তখন ওই মহিলাকে দেখতেই আমার মাথা পুরো ঘুরে উঠল। কারণ ওই মহিলাটি আর কেউ নয়, এই বাড়ির কাজের মাসি ছিল। কিন্তু ওই কাজের মাসি কেন আমার বরের পাশে বউ সেজে বসেছিল? ওই সময় আমার 2 বৌদিও আমাকে বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছিল। তারপর আমি যখন শাশুড়িকে জিজ্ঞেস করলাম কাজের মাসি কেন আমার বরের পাশে বউ সেজে বসে আছে, তখন আমার শাশুড়ি যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। কারণ ওই মেয়েটি কাজের মাসি ছিল না, ওই মেয়েটি তো আমার বরের প্রথম স্ত্রী ছিল। তাহলে আমার শ্বশুরবাড়ির লোকজন কেন জেনে শুনে বরের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে দিয়েছিল? এই সত্যিটা জানার পরে
আমি তো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। কারণ একটা মানুষ কিভাবে নিজের সুবিধের জন্য অন্য মানুষকে আগুনের মুখে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার কুমারী পূজা করার জন্য তাদের ছেলে অমিতের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে দিয়েছিল এবং এই পুজো করার পরে নাকি অমিতের প্রথম স্ত্রী গর্ভবতী হয়ে যাবে। অমিতের প্রথম স্ত্রী গত 5 বছর থেকে মা হতে পারেনি, তাই তাদের বাড়ির বউ যাতে গর্ভবতী হতে পারে তার জন্য তারা একটা সাধু বাবার কথা শুনে আমার মতো একজন কুমারী মেয়ের সঙ্গে নিজের ছেলের দ্বিতীয় বিয়ে দিয়ে তাদের পুজোটা সম্পন্ন করেছিল। এবং প্রত্যেক দিন রাতে নাকি ওই সাধু বাবা আমার ঘুমিয়ে যাওয়ার পরে আমার সঙ্গে পূজা অর্চনা করত এবং পরপর 8 দিন নাকি আমার সঙ্গে পূজা অর্চনা করলে অমিতের প্রথম স্ত্রী গর্ভবতী হবে। এই বলে ওই ভণ্ড সাধু বাবা আমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে অনেক টাকা পয়সাও নিয়েছিল। সেদিন সব কথা খোলসা হওয়ার পরে আমার বৌদিরা অমিতের বাবা মাকে অনেক কথা শুনিয়েছিল এবং আমার বৌদিরা অমিতের বাবা মাকে হুমকি দিয়ে বলেছিল থানায় গিয়ে নাকি তাদের নামে রিপোর্ট করবে। ওই সময় আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি। আমার মনে এতটাই আঘাত লেগেছিল যে কিছু বলার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। একে তো তারা আমাকে 8 দিন ওই অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল, তার উপর ওই ঘর থেকে বেরিয়ে আসার পরে আমি যা দেখেছিলাম ও শুনেছিলাম তাতে আমার আর কোনো কিছু সহ্য করার মতো ক্ষমতা ছিল না এবং তর্ক করার মতো ক্ষমতা ছিল না। তারপর বৌদিরা আমাকে বাড়ি নিয়ে এসে বাবা ও দাদাদের সব কিছু সত্যি কথা বলে দেয়। আমার বাবা মায়ের তো কান্নাকাটি করে একাক্কার অবস্থা হয়ে গেছিল। ওই ঘটনার 2 দিন পরে আমাদের বাড়িতে পুলিশ এসেছিল এটা বলার জন্য যে তারা ওই ডাকাতদের ধরে নিয়েছে। সেদিন আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমাদের বাড়িতে যখন পুলিশ এসেছিল তখন আমার জেঠু জানি না কেন চোরের মতো চুপচাপ পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছিল। আমার জেঠু তো সব ব্যাপারে আমার বাবার সঙ্গে থাকে, তাহলে সেদিন পুলিশ দেখে কেন আমার জেঠু লুকিয়ে বাড়ির বাইরের দিকে বেরিয়ে গেছিল? আমাদের বাড়িতে সবাই এই জিনিসটা লক্ষ্য করেছিল এবং আমার বাবার মনেও সন্দেহ হয়েছিল যে জেঠু কেন পুলিশ দেখে বাড়ি থেকে চোরের মতো লুকিয়ে বেরিয়ে গেছিল। তারপর আমার দাদারাও যখন বাবাকে বলেছিল যে তুমি জেঠুকে জিজ্ঞেস করবে যে বাড়িতে পুলিশ ঢোকার সময় কেন সে চোরের মতো বাড়ির পেছন দিকে দরজা দিয়ে বেরিয়েছিল। তারপর সেদিন রাত্রিবেলা আমার বাবা জেঠুকে বাড়িতে ডেকে জিজ্ঞেস করেছিল যে সত্যি কথাটা কি, এবং বাবা আমার জেঠুকে ভয় দেখিয়েছিল যে সে যদি সত্যি কথা না বলে তাহলে আমার বাবা কিন্তু আবার পুলিশকে ডাকবে। তখন আমার জেঠু সবকিছু সত্যি কথা বলেছিল যে আমার সঙ্গে যা কিছু হয়েছে ওই সব কিছুর পেছনে আমার জেঠুই দায়ী। আমার জেঠুই আমার সব বিয়ে ভাঙিয়ে দিত। আমার জেঠু সবকিছু জানতো আমার শ্বশুরবাড়ির লোকেদের ব্যাপারে। তারপরেও উনি সবকিছু জেনে শুনে আমার বিয়ে ওই বাড়িতে দিয়েছিলেন এবং আমার বাবা মাকে মিথ্যে কথা বলেছিলেন যে ছেলেটা খুব ভালো। আমার বিয়ের সব দায়িত্ব বাবা জেঠুর ঘাড়েই দিয়েছিল, তাই সবকিছু দেখাশোনা আমার জেঠুই করেছিল এবং জেঠুর কথায় বিশ্বাস করে আমার বাবা অমিতের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। এমনকি বিয়ের আগের দিন রাত্রেবেলা আমাদের বাড়িতে যে ডাকাতি হয়েছিল সেই ডাকাতি আমার জেঠু ও আমার শ্বশুরবাড়ির লোকেরা মিলে করেছিল। আমার জেঠু চেয়েছিল যাতে আমার জীবনটা নষ্ট হয়ে যায় এবং কোনো ছেলে যাতে আমাকে বিয়ে না করে, এবং আমার জেঠুর মনের ইচ্ছেটাই পূরণ হয়েছিল। আমার বাবা যখন রেগে গিয়ে জেঠুর কলার ধরে জিজ্ঞেস করেছিল তোমাকে তো আমি নিজের বাবার মতো মনে করতাম, তাহলে তুমি কেন আমার মেয়ের জীবনটাকে নষ্ট করলে? তখন জেঠু আমার বাবাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আসলে জেঠু চেয়েছিল আমার বিয়ে যাতে জেঠুর বড় ছেলের সঙ্গে হয়, কিন্তু আমার বাবা এই সম্বন্ধতে রাজি ছিল না এবং এই রাগটা আমার জেঠুর মনের মধ্যে ছিলই। উনি ভেবেছিলেন অমিত যখন এই বিয়েটা ভেঙে দিবে তখন হয়তো আমার বাবা বাধ্য হয়ে আমার বিয়ে জেঠুর ছেলের সঙ্গে আবার দিবে, কারণ বিয়ের মণ্ডপ থেকে যখন কোনো মেয়ের বিয়ে ভেঙে যায় তখন কিন্তু ওই মেয়েটাকে সমাজের লোকেরা কলঙ্কিনী বলে মনে করে এবং ওই মেয়েটার কোনো দোষ থাক বা না থাক তা সত্ত্বেও ওই মেয়েকে কেউ নিজের বাড়ির বউ করতে চায় না। জেঠু ভেবেছিল বাবা ওই সময় বাধ্য হয়ে আমার বিয়ে জেঠুর ছেলের সঙ্গেই দিয়েবে, কিন্তু উনি ভাবতে পারেনি যে অমিতের বাবা মায়ের একটা আলাদা প্ল্যান ছিল। তারা কিন্তু জেঠুকে এটা বলেইনি যে এই বাড়িতে ডাকাতি হওয়ার পরেও তারা আমাকেই বাড়ির বউ করে নিয়ে যাবে। জেঠু এটা জানতো না যে তারা আমাকে নিয়ে গিয়ে কুমারী পূজা করবে, কারণ অমিতের বাবা ও মা জেঠুকে বলেইনি যে তারা আমাকে বিয়ে করে নিয়ে যাবে কুমারী পূজা করার জন্য। তারা তো জেঠুকেই বোকা বানিয়েছিল এবং জেঠুর যেটা প্ল্যান ছিল সেই প্ল্যানে তারা জল ঢেলে দিয়েছিল। জেঠু তো ভেবেছিল তারা আমার সঙ্গে বিয়েটা যখন ভেঙে চলে যাবে তারপরে আমাকে জেঠু নিজের ছেলের বৌমা করে বাড়ি নিয়ে যাবে, কিন্তু সব কিছুই উল্টো হয়েছিল আমার জেঠুর সঙ্গে। এবং ওই সময় জেঠু আমার বাবাকে কোনো কিছু সত্যি কথা বলতে পারেনি, কারণ জেঠুর মধ্যে অতটা সাহসই ছিল না।
জেঠু সব কথা শোনার পরে আমরা তো কেউ বিশ্বাস করতেই পারছিলাম না যে জেঠু আমাদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। তারপরে আমার বাবা জেঠুর সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়েছিল এবং জেঠুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিনের পর থেকে জেঠুর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। বাবা চাইলে পুলিশ ডেকে জেঠুকে জেলে ভরে দিতে পারত, কিন্তু তার থেকেও বড় শাস্তি আমার জেঠুকে দিয়েছিল জেঠুর সঙ্গে কোনো রকম সম্পর্ক না রেখে। ওই ঘটনাটা হওয়ার 6 মাস পরে বাবা আমার দ্বিতীয় বিয়ে দিয়েছিল। যদিও বা আমার আর বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাবা মায়ের কথা আমি এড়াতে পারিনি। বিয়ের পরে কিন্তু আমি বেশ ভালোই ছিলাম। আমার বর আমাকে যথেষ্টই ভালোবাসতো। আমার দ্বিতীয় বিয়ে বাবা নিজে দেখাশোনা করে দিয়েছিল। পরে শুনেছিলাম যে অমিতের বউ নাকি অমিতকে ছেড়ে চলে গেছে। ওই ভণ্ড বাবার কথা শুনে তারা ভেবেছিল অমিতের বউ গর্ভবতী হয়ে গেছে, কিন্তু ওই ভণ্ড বাবার সব কথাই মিথ্যে ছিল। এবং ওই সাধু বাবা তো একটা ভণ্ড বাবা ছিল। ওই সাধু বাবা অমিতের ফ্যামিলিকে বোকা বানিয়েছিল। পূজা অর্চনার নাম করে অমিতের ফ্যামিলির কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। পরে ওই বাবাকে তারা আর খুঁজে পায়নি, কারণ ওই ভণ্ড বাবা অমিতের ফ্যামিলি থেকে বোকা বানিয়ে অনেক দূরে পালিয়ে গেছিল। আমার সঙ্গে যা হয়েছিল আমি তার সব কিছুই ভুলে গেছি, কারণ বাবা যেখানে আমার দ্বিতীয় বিয়ে দিয়েছে তারা ভীষণ ভালো লোক এবং আমার বর আমাকে ভীষণ ভালোবাসে। বিয়ের আগে কিন্তু আমার হবু বরকে আমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাই বলেছিলাম। তারপরেও আমার হবু বর আমাকে বিয়ে করতে রাজি ছিল। আমার তো এখন একটা পুত্র সন্তানও আছে। ওই ঘটনাটা হতে বেশ কয়েক বছর হয়ে গেছে। আমরা আজও জেঠুর সঙ্গে সম্পর্ক ঠিক করিনি, কারণ উনি আমাদের সঙ্গে অনেক বড় অন্যায় করেছিলেন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।